মহাসাগর কতটি? হ্যাঁ, এটা একেবারে বেসিক তথ্য যা আমরা সবাই জানি। এটা হলো মূলত স্যার এটা কি পৃথিবী আন্তর্জাতিক পরিচিতি ও লেখ মানচিত্র শক্তি? পরিচিতি। মহাসাগর আছে 5টি আর মহাদেশ আছে 7টি। এবং এইখানে মহাদেশ যেগুলো আছে তার মধ্যে বৃহত্তম মহাদেশ কোনটি, আরটা হলো ক্ষুদ্রতম মহাদেশ কোনটি, এই দুইটা জিনিস। তো এখানে বৃহত্তম মহাদেশ কোনটি? বৃহত্তম মহাদেশ হলো এশিয়া মহাদেশ, ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশ। আর মহাসাগর যেগুলো আছে এর মধ্যে বৃহত্তম মহাসাগর কোনটি? বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, আর ক্ষুদ্রতম মহাসাগর হলো উত্তর মহাসাগর। এটা হলো আমাদের মানচিত্র পরিচিতি বা মহাদেশ পরিচিতি যেটা আছে ওটা সম্পর্কে আলোচনা। ক্ষুদ্রতম মহাসাগর হলো উত্তর মহাসাগর। উত্তর মহাসাগর। দেখছেন? এরপরে আসেন এই মহাসাগর এবং মহাদেশ পরে পৃথিবীতে আয়তনে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মহাদেশ যেগুলো আছে পৃথিবীতে আয়তনে। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার হচ্ছে এটা কি আন্তর্জাতিক ক্লাস 6 নাম্বার লেকচার মনে হয় হবে, এটা 6 শুরু? বৃহত্তম এবং ক্ষুদ্রতম মহাদেশ। এটা থেকে আপনি ছাড়া আর কেউ কি বুঝতে পারে নাই বলেন? না আপনি বুঝতে পারেন নাই কোনটা বলেন? বলেন। আয়তনে বৃহত্তম মহাদেশ মানে বৃহত্তম দেশ কোনটি পৃথিবীতে? আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ হলো রাশিয়া। আরটা হলো জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? উত্তর ভারত। আর এই পাশে আয়তন এবং জনসংখ্যা দুই দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি বা ভ্যাটিকান। এটা খ্রিস্টান ধর্মযাজক বা পোপদের নগরী। ভ্যাটিকানকে মূলত নগর রাষ্ট্র বলা হয়, যে একটা নগর বা একটা শহর, একটা শহরই একটা দেশ, একটা শহরই একটা দেশ। এবার আসেন মুসলিম বিশ্বে, এটা হলো বিশ্বে আর একটা হলো মুসলিম বিশ্বে। এটা হলো বিশ্বে আর একটা হলো মুসলিম বিশ্বে। মুসলিম বিশ্বে 1 নম্বরে আয়তনে, 2 নম্বরে জনসংখ্যায়। মুসলিম বিশ্বে 1 নম্বরে আয়তনে, 2 নম্বরে জনসংখ্যায়। এবার আসেন মুসলিম বিশ্বে আয়তনে বৃহত্তম দেশ কোনটি? মুসলিম বিশ্বে আয়তনে বৃহত্তম দেশ হলো কাজাকিস্তান। আর মুসলিম বিশ্বে জনসংখ্যায় বৃহত্তম দেশ হলো ইন্দোনেশিয়া। জনসংখ্যায় বৃহত্তম দেশ হলো ইন্দোনেশিয়া। এবং মুসলিম বিশ্বে মালদ্বীপ হলো জনসংখ্যা আয়তন দুই দিক থেকেই ক্ষুদ্রতম রাষ্ট্র। মুসলিম বিশ্বে জনসংখ্যা ও আয়তন দুই দিক থেকেই ক্ষুদ্রতম রাষ্ট্র হলো মালদ্বীপ। মুসলিম বিশ্বে জনসংখ্যা ও আয়তন দুই দিক থেকেই ক্ষুদ্রতম রাষ্ট্র হলো মালদ্বীপ। মুসলিম বিশ্বে জনসংখ্যা ও আয়তন দুই দিক থেকেই ক্ষুদ্রতম রাষ্ট্র হলো মালদ্বীপ। এবার আসেন বিশ্বে বাংলাদেশের অবস্থান। এবার আসেন বাংলাদেশের অবস্থান। 1 নম্বরে জনসংখ্যায় বিশ্বে, জনসংখ্যায় বিশ্বে 2 নম্বরে হলো 1 নম্বরে জনসংখ্যা না, 1 নম্বরে আয়তনে বিশ্বে। সিরিয়ালটা তাহলে ভালোভাবে মিলবে। 1 নম্বরে হলো আয়তনে বিশ্বে, 2 নম্বরে জনসংখ্যায় বিশ্বে, 3 নম্বরে জনসংখ্যার ঘনত্বে বিশ্বে, 3 নম্বর হলো জনসংখ্যায় এশিয়ায় বাংলাদেশের অবস্থান,
4 নম্বরে হলো জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান। জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান। এবং শেষটা লিখবেন জনসংখ্যায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান। জনসংখ্যায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান। ব্যাস, এই হলো বিশ্বে বাংলাদেশের অবস্থান। তো আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 90তম। আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 90তম। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। জনসংখ্যার ঘনত্বে বিশ্বে বাংলাদেশের অবস্থান 6ষ্ঠ। জনসংখ্যায় এশিয়ায় বাংলাদেশের অবস্থান হলো 5ম। জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান হলো 4র্থ। এবং জনসংখ্যায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান হলো 3য়। এই হলো বাংলাদেশের অবস্থান। এইটা বিভিন্ন বইয়ে বিভিন্ন তথ্য দেওয়া আছে, বাট ফাইনাল তথ্য এটাই। ওকে। নেক্সট আসেন, এরপরে এটা হলো পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশগুলোর আলোচনা। পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ কয়টি এবং পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র আছে কয়টি, এই দুইটা আলোচনা। 1 নম্বরে হলো লিখবেন পৃথিবীতে স্বাধীন দেশ সংখ্যা কত। পৃথিবীতে বর্তমানে স্বাধীন দেশ আছে 195টি। এর মধ্যে জাতিসংঘের সদস্য দেশ কতটি? উত্তর, জাতিসংঘের সদস্য দেশ 193টি। দুইটা দেশ আছে যারা জাতিসংঘের সদস্য না, তারা হলো মূলত জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক। তারা হলো মূলত জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র। তো জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র সংখ্যা হলো 2টি। কারা কারা? 1 নম্বরে হলো ভ্যাটিকান। 1 নম্বরে হলো ভ্যাটিকান এবং 2 নম্বরে হলো ফিলিস্তিন। 1 নম্বরে হলো ভ্যাটিকান এবং 2 নম্বরে হলো ফিলিস্তিন। এই দুইটা রাষ্ট্র হলো জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক। পর্যবেক্ষক মর্যাদাটা হয় সদস্যপদ লাভের আগে। পর্যবেক্ষক মর্যাদাটা হয় সদস্যপদ লাভের আগের মর্যাদা, পর্যবেক্ষক মর্যাদা। তারপরে লিখবেন পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ, নাম হলো দক্ষিণ সুদান। পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ নাম হলো দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান। এবং এই দক্ষিণ সুদান স্বাধীন হয় 2011 সালে। দক্ষিণ সুদান স্বাধীন হয় 2011 সালে। আরেকটা জিনিস লিখবেন, এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ নাম হলো পূর্ব তিমুর। স্বাধীন হয় 2002 সালে। এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ নাম হলো পূর্ব তিমুর। এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ নাম হলো পূর্ব তিমুর। এবং পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে 2002 সালে। এবং পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে 2002 সালে। পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে 2002 সালে। দেখবেন, পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে 2002 সালে। একটা হলো পূর্ব তিমুর আর একটা হলো দক্ষিণ সুদান। এই দুইটা দেশের কথা মনে রাখবেন। এরপরে আসেন পরবর্তী যেটা সম্পর্কে লিখবেন, একটু মিউট করে দেই। ওই যে হাসি কাশির শব্দ মানুষের আসে, হয় নিজেদের নিজেদের মিউট রাখতে হবে অথবা আমার সবাইকে মিউট করে বোবা রাখতে হবে, যেটা আপনারা ভালো মনে করেন। দেখেন, যেটা বলবেন আমি সেটাই করব। তো এরপরে আসেন পৃথিবীতে সর্বাধিক সীমানা বেষ্টিত রাষ্ট্র কোনটি? দুইটা রাষ্ট্র। সর্বাধিক সীমানা বেষ্টিত রাষ্ট্র সংখ্যা 2টি। সর্বাধিক সীমানা বেষ্টিত রাষ্ট্র কি কি? একটা হলো চীন, একটা হলো রাশিয়া। এই দুইটা রাষ্ট্র পৃথিবীর সর্বাধিক সীমানা বেষ্টিত রাষ্ট্র। এর মধ্যে দুইটা দেশেরই 14 দেশের সাথে সীমানা বিদ্যমান। আমাদের দেশের সীমানা আছে 2 দেশের সাথে, একটা হলো মায়ানমার, একটা হলো ভারত। আর
ওদের 14টি দেশের সাথে সীমানা রয়েছে। 14 দেশের সাথে সীমানা বেষ্টিত দেশ হলো চীন এবং রাশিয়া, দুইটা দেশই। এরপরে আসেন, এরা হলো সর্বাধিক সীমানা বেষ্টিত রাষ্ট্র দুইটি, চীন এবং রাশিয়া। পরবর্তী যেটা সম্পর্কে লিখবেন সেটা হলো পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র সংখ্যা দুইটি। পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্রের সংখ্যা দুইটা, একটা সম্পর্কে লিখবেন হলো ইটালি, আর একটা হলো দক্ষিণ আফ্রিকা। এই দুইটা হলো ছিদ্রায়িত রাষ্ট্র। ছিদ্রায়িত রাষ্ট্র বলে যেখানে একটা রাষ্ট্রের পেটের মধ্যে আবার আরেকটা রাষ্ট্র থাকে। অর্থাৎ ধরেন এই রাষ্ট্রটা ফুটা হয়ে এর মধ্যে নতুন করে আরেকটা রাষ্ট্র জন্ম নিছে, এটাকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। যে রাষ্ট্রের মধ্যে আবার রাষ্ট্র থাকে তাকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। যেমন বাংলাদেশের মধ্যে যদি ফরিদপুর আলাদা একটা স্বাধীন দেশ হয়, তাহলে বাংলাদেশ হবে ছিদ্রায়িত রাষ্ট্র বা দেশ। এরপরে আসেন, স্যার ইতালি আর একটা যেন কোনটা বললেন? একটা হলো ইটালি আর একটা হলো দক্ষিণ আফ্রিকা। একটা হলো ইটালি, একটা হলো দক্ষিণ আফ্রিকা। লিখছেন? জি স্যার। ওকে। একটা হলো ইটালি, একটা হলো দক্ষিণ আফ্রিকা। তো ইটালিতে স্বাধীন রাষ্ট্র আছে আবার পেটের মধ্যে দুইটা, একটা হলো ভ্যাটিকান, একটা হলো সান মেরিনো। একটা হলো ভ্যাটিকান আর একটা হলো সান মেরিনো। আবার দক্ষিণ আফ্রিকার মধ্যেও পেটের মধ্যে রাষ্ট্র আছে দুইটা, একটার নাম হলো লোসেথো আর একটার নাম হলো সোয়াজিল্যান্ড। একটার নাম হলো লোসেথো আর একটার নাম হলো সোয়াজিল্যান্ড। এই দুইটা রাষ্ট্র আছে দক্ষিণ আফ্রিকার মধ্যে। একটার নাম হলো লোসেথো, একটার নাম হলো সোয়াজিল্যান্ড। দেখছেন? এরপরে আসেন, এরপরে আসবে পৃথিবীর সর্ব উত্তর আর সর্ব দক্ষিণের স্থান। পৃথিবীর সর্ব উত্তরের স্থান, আরটা হলো পৃথিবীর সর্ব দক্ষিণের স্থান। তো পৃথিবীর সর্ব উত্তরের স্থান কোনটা? পৃথিবীর সর্ব উত্তরের স্থান হলো হ্যামারফেস্ট, নরওয়ে। হ্যামারফেস্ট, নরওয়ে। এবং পৃথিবীর সর্ব দক্ষিণের স্থান নাম হলো পুয়ের্তো উইলিয়ামস, চিলি। পুয়ের্তো উইলিয়ামস, চিলি। এরপর লিখবেন পৃথিবীর সর্বোচ্চ রাজধানী আর পৃথিবীর সর্বনিম্ন রাজধানী। পৃথিবীর সর্বোচ্চ স্যার রাজধানী সর্বদক্ষিণের কোনটা আবার বলেন তো? পুয়ের্তো উইলিয়ামস, চিলি। পুয়ের্তো উইলিয়ামস, চিলি। একটা হলো পৃথিবীর সর্বোচ্চ রাজধানী, নাম হলো লাপাজ, বলিভিয়া। সর্ব উত্তরের স্থানটা আরেকবার যদি বলতেন। সর্বোত্তরের স্থান হ্যামারফেস্ট, নরওয়ে। হ্যামারফেস্ট, নরওয়ে। এটা হলো পৃথিবীর সর্বোত্তরের স্থান, হ্যামারফেস্ট, নরওয়ে। তারপরে পৃথিবীর লিখছেন পৃথিবীর সর্বনিম্ন রাজধানী, সর্বনিম্ন রাজধানী নাম হলো বাকু, আজারবাইজান। এইখানে হয়েছে COP29 সম্মেলন। বাকু, আজারবাইজান, এটা হলো পৃথিবীর সর্বনিম্ন রাজধানী। পৃথিবীর সর্বনিম্ন রাজধানী নাম হলো বাকু, আজারবাইজান। হলো পৃথিবীর সর্বনিম্ন রাজধানী বাকু, আজারবাইজান। নেক্সট আসেন, এরপরে পৃথিবীর সর্বোচ্চ বিন্দু আর পৃথিবীর সর্বনিম্ন বিন্দু, এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়। পৃথিবীর সর্বোচ্চ বিন্দু, কেমনটা লাগে? আরটা হলো পৃথিবীর সর্বনিম্ন বিন্দু। পৃথিবীর
সর্বনিম্ন বিন্দু, এই দুইটা বিন্দু নিয়ে জানবেন। পৃথিবীর সর্বোচ্চ বিন্দুর নাম হলো মাউন্ট এভারেস্ট, হিমালয় পর্বতমালার মধ্যে অবস্থিত। মাউন্ট এভারেস্ট অবস্থান হলো হিমালয় পর্বতমালার মধ্যে, হিমালয় পর্বতমালার মধ্যে। আর পৃথিবীর সর্বনিম্ন বিন্দু নাম কি? সর্বনিম্ন বিন্দুর নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। সর্বনিম্ন বিন্দু নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। এবং এই মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান কোথায়? মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান হলো প্রশান্ত মহাসাগরের মধ্যে। মারিয়ানা ট্রেঞ্চ অবস্থান কোথায়? উত্তর প্রশান্ত মহাসাগরের মধ্যে মারিয়ানা ট্রেঞ্চ। এরপরে পৃথিবীর উষ্ণতম স্থান এবং পৃথিবীর শীতলতম স্থান। পৃথিবীর উষ্ণতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগরে এটার অবস্থান। পৃথিবীর উষ্ণতম স্থান মানে সবচেয়ে গরম পড়ে যেখানে, আরটা হলো পৃথিবীর উষ্ণতম স্থান আল আজিজিয়া, অবস্থানটা হলো লিবিয়া। আল আজিজিয়া অবস্থানটা হলো লিবিয়া। আল আজিজিয়া অবস্থান হলো লিবিয়া। লিখছেন? আরেকটা লিখবেন, পৃথিবীর সর্বনিম্ন স্থান মানে কি? সর্বনিম্ন না, শীতলতম স্থান এটা হলো ভরখায়ানস্ক, রাশিয়া। ভরখায়ানস্ক, রাশিয়া। ভোস্টক অ্যান্টার্কটিকা নামে একটা জায়গা আছে, সেই ভোস্টকে কেউ থাকে না দেখে আমরা এই ভরখায়ানস্ক রাশিয়া এটাকেই ধরবো। আর ভোস্টক নামে একটা জায়গা আছে অ্যান্টার্কটিকায়, এইখানে আবার সমস্যা হলো কোনো মানুষজন বসবাস করে না। ভোস্টক অ্যান্টার্কটিকা, তাই এটা আলোচনায় আসবে না, কারণ ওইটা এমনিতেই 12 মাস বরফাচ্ছন্ন থাকে। বাকি দুইটা নামই জেনে রাখবেন। অপশনে যদি দুইটাই থাকে তাহলে ভোস্টক দিবেন না, না থাকলে ভরখায়ানস্ক রাশিয়া এটাই দিবেন, কারণ এইখানে মানুষ বসবাস করে স্থানগুলোর মধ্যে শীতলতম স্থান যেখানে মানুষ বসবাস করে না এর মধ্যে অনেক কিছুই থাকতে পারে। ভরখায়ানস্কের টেম্পারেচার -79°C রেকর্ড, -79। ডিপ ফ্রিজের চাইতে বেশি। ডিপ ফ্রিজে -25 -30 এরকম থাকে তাপমাত্রা, ওইখানে -79°C। এইটুকুই এখানে পৃথিবীর শীতলতম স্থান। আর আর দুইটা জিনিস আছে, একটা হলো পৃথিবীর গভীরতম, পৃথিবীর আর আপনার পৃথিবীর শীতলতম স্থানের যদি অপশনে স্যার দুইটাই থাকে তাহলে কোনটা দিব স্যার? দুইটা থাকলে ভোস্টক দিয়ে দিবেন। ইউজুয়ালি এটা থাকার কথা না, ভোস্টক কখনোই পরীক্ষার অপশনে থাকে নাই, কোনো পরীক্ষায় কখনো কেউ পড়েও নাই। তারপরেও পৃথিবীর শীতলতম বিন্দু এইটা, কিন্তু মানুষ যেখানে বসবাস করে সেই হিসেবে ভরখায়ানস্ক। ঠিক আছে। পৃথিবীর গভীরতম হ্রদ নাম হলো বৈকাল হ্রদ, এটা পরীক্ষায় আসছে অনেকবার। আরেকটা হলো, এই পৃথিবীর বানান ভুল গেছে, আপনারা কারেক্ট করে নিন। পৃথিবীর বৃহত্তম হ্রদ, বৃহত্তম হ্রদ নাম হলো কাস্পিয়ান হ্রদ, নাম হলো কাস্পিয়ান হ্রদ। লিখছেন? একটা হলো বৃহত্তম হ্রদ, গভীরতম লিখছেন? হ্রদটা স্যার কি আরেকবার বলেন? বৈকাল হ্রদ, গভীরতম বৈকাল, আর বৃহত্তম হ্রদ হলো কাস্পিয়ান হ্রদ। আর জলপ্রপাত নিয়ে দুইটা প্রশ্ন আসে পরীক্ষায়, একটা হলো পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত, পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? নাম হলো অ্যাঞ্জেল ফলস, অ্যাঞ্জেল ফলস। লিখছেন? অ্যাঞ্জেল ফলস, এটার অবস্থান হলো ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাতে অবস্থান। জলপ্রপাত মানে যেখান থেকে পাহাড়ি ঝর্ণা নেমে আসে, এটাকে বলা হয় জলপ্রপাত। আর পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত, যেটা আবার আয়তনে বড়, দেখছেন? পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত
এটার নাম কি? বৃহত্তম জলপ্রপাতের নাম হলো নায়াগ্রা জলপ্রপাত। এটা কোথায় অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত, এটার অবস্থান কানাডা। হলো যুক্তরাষ্ট্র এবং কানাডা, এই দুই দেশের সীমান্তে। যুক্তরাষ্ট্র এবং কানাডা এই দুই দেশের সীমান্তে অবস্থিত, আয়তনে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত। আরেকটা হলো পৃথিবীর দীর্ঘতম নদী, পৃথিবীর দীর্ঘতম নদী নাম হলো নীল নদ। আরেকটা হলো পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট, বৃহত্তম রেইন ফরেস্ট হলো আমাজন, নাম হলো আমাজন। বৃহত্তম রেইন ফরেস্ট নাম হলো আমাজন। দেখছেন? আরেকটা কথা, দীর্ঘতম নদীর সামনে ব্র্যাকেটে লিখে রাখেন প্রশস্ততম নদী, প্রশস্ততম নদী নাম হলো আমাজন। আমাজন নামে নদীও আছে, আমাজন নামে জঙ্গলও আছে। তা আমাজন জঙ্গল বা আমাজন বন এটা হলো পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট। এটার একটা ডাক নাম আছে পৃথিবীর ফুসফুস। এই প্রশ্নটা আসছিল ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায়, পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনাঞ্চলকে? উত্তর, পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন বনাঞ্চলকে। পৃথিবীতে যা প্রয়োজনীয় অক্সিজেন আছে, প্রয়োজন আছে, তার প্রায় 20% অক্সিজেন এই একটা জঙ্গল একা সাপ্লাই করে। এই জন্য এটাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। এই জন্য এটাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। ওকে, তারপরে আসেন পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট আমাজন। এরপরে এখান থেকে আর পড়বেন হলো পৃথিবীর বৃহত্তম দ্বীপ, পৃথিবীর বৃহত্তম দ্বীপ, আয়তনে বৃহত্তম দ্বীপ নাম হলো গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ড সম্পর্কে দুইটা তথ্য লিখবেন। গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের হাতে, মালিকানা ডেনমার্কের হাতে, এবং গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকা মহাদেশে, অবস্থান উত্তর আমেরিকা মহাদেশে। অর্থাৎ গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকায়, কিন্তু এর মালিকানা ডেনমার্কের হাতে। অবস্থান উত্তর আমেরিকায় কিন্তু মালিকানা ডেনমার্কের হাতে। লিখছেন? এইটুকুই, এই পর্যন্ত শেষ। এরপরে আসেন মহাদেশগুলোর সম্পর্কে পরিচিতি। মহাদেশ পরিচিতি, এটা ছিল মানচিত্র পরিচিতি আগেরটা, এটা হলো মহাদেশ পরিচিতি। তারপরে আমরা একটা ছবি আঁকবো। তো মহাদেশ পরিচিতিতে প্রথমে হলো আমাদের উত্তর, এইটা ল্যান্ডস্কেপ মোডে খাতা ঘুরান, ইউটিউবে যেরকম সিনেমা নাটক দেখেন ওরকম খাতাটা একটু ঘুরাই নেন, তাহলে সুবিধা হবে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশ, এরপরে হলো আফ্রিকা মহাদেশ, এরপরে হলো, ও পিছনে আরেকটা তথ্য একটু লিখে আসেন, পৃথিবীতে দুই মহাদেশের দেশ বলা হয় কাকে? উত্তর, তুরস্ককে। নগরীর নাম হলো ইস্তাম্বুল নগরী। দুই মহাদেশের দেশ বলা হয় কাকে? উত্তর, দুই মহাদেশের দেশ তুরস্ক, এবং নগরীর নাম হলো তুরস্কের ইস্তাম্বুল নগরী। নাম হলো তুরস্ক, নগরীর নাম হলো ইস্তাম্বুল। দুই মহাদেশের দেশ তুরস্ক, নাম ইস্তাম্বুল নগরী, যেটা দুই মহাদেশের মধ্যে পড়ছে। নগরীর নাম ইস্তাম্বুল আর দেশ হলো তুরস্ক। লিখছেন? ওকে, তো নেক্সট আসেন, এরপরে দুই মহাদেশের দেশ হলো তুরস্ক, ইস্তাম্বুল। পরবর্তীতে আমরা যেটা সম্পর্কে লিখতে নিছিলাম সেটা হলো মহাদেশ পরিচিতি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এরপরে লিখবেন হলো ইউরোপ, এরপরে লিখবেন হলো এশিয়া, আর সর্বশেষ লিখবেন ওশেনিয়া মহাদেশ। স্যার রাশিয়াও তো দুই মহাদেশে পড়ছে।
হ্যাঁ, রাশিয়া পড়লেও রাশিয়াকে কোনো নগরী স্পেসিফিক ভাবে ওরকম পড়ে নাই। রাশিয়াকে ভৌগোলিক বিবেচনায় এশিয়ার দেশ হিসেবে কল্পনা করা হয় এবং রাজনৈতিক বিবেচনায় তাকে ইউরোপের দেশ হিসেবে ধরা হয়। এই কিন্তু এটা স্পেসিফিক কোনো অংশ যে এশিয়ার মধ্যে পড়ছে বা ইউরোপের মধ্যে পড়ছে ওরকম না। তার ব্যাপারটা ডাইরেক্ট বিবেচ্য, কিন্তু তুরস্কের হলো একটা পার্ট ইস্তাম্বুল নগরীর। লিখছেন ইউরোপ আর হলো এশিয়া মহাদেশ, ইউরোপ আর হলো এশিয়া মহাদেশ। তো এখন আসেন এইগুলো মহাদেশ সম্পর্কে আমরা একটু একটু করে বলি। প্রথমে হলো এই মহাদেশগুলোতে স্বাধীন দেশ আছে কতটি করে। দ্বিতীয়ত হলো এই মহাদেশগুলোর আয়তনে বৃহত্তম এবং ক্ষুদ্রতম দ্বীপ কোনটি, মানে দেশ কোনটি। কেউ আবার প্রশ্ন করেন না স্যার অ্যান্টার্কটিকা নাই কেন। অ্যান্টার্কটিকা নাই এই জন্য যে ওইখানে কোনো মানুষ বসবাস করে না। অ্যান্টার্কটিকাকে বলা হয় জনমানব শূন্য মহাদেশ। যেহেতু এটা জনমানব শূন্য মহাদেশ, তাই এটা নিয়ে পরীক্ষায় খুব বেশি কোনো প্রশ্ন হয় না। তো এবার আসেন স্বাধীন দেশ। উত্তর আমেরিকা মহাদেশে 23টা, দক্ষিণ আমেরিকা মহাদেশে 12টা, আফ্রিকা মহাদেশে 54টা স্বাধীন দেশ, ইউরোপের স্বাধীন দেশের সংখ্যা 48, এশিয়ায় স্বাধীন দেশের সংখ্যা 44 এবং ওশেনিয়ায় স্বাধীন দেশের সংখ্যা 14টি। এর মধ্যে সবচেয়ে বেশি স্বাধীন দেশ আছে আফ্রিকায় এবং সবচেয়ে কম স্বাধীন দেশ আছে দক্ষিণ আমেরিকা মহাদেশে, এবং সবচেয়ে কম স্বাধীন দেশ আছে দক্ষিণ আমেরিকা মহাদেশে। ওকে, এবার আসেন আয়তনে বৃহত্তম এবং ক্ষুদ্রতম দেশ। আয়তনে বৃহত্তম এবং ক্ষুদ্রতম দেশ। উত্তর আমেরিকা মহাদেশে আয়তনে বৃহত্তম দেশ হলো কানাডা এবং ক্ষুদ্রতম দেশ হলো সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এরপরে আসেন দক্ষিণ আমেরিকা মহাদেশে আয়তনে বৃহত্তম দেশ, নাম হলো কি, নাম হলো ব্রাজিল। এবং দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ নাম হলো সুরিনাম। আফ্রিকার বৃহত্তম দেশ আয়তনে নাম হলো আলজেরিয়া এবং আফ্রিকার ক্ষুদ্রতম দেশ আয়তনে নাম হলো সিচেলিস। ইউরোপের বৃহত্তম দেশ আয়তনে নাম হলো রাশিয়া এবং ইউরোপের ক্ষুদ্রতম দেশ আয়তনে নাম হলো ভ্যাটিকান। এরপরে আসেন এশিয়ার বৃহত্তম দেশ আয়তনে নাম হলো চীন, এশিয়ার ক্ষুদ্রতম দেশ আয়তনে নাম হলো মালদ্বীপ। এরপরে আসেন ওশেনিয়া মহাদেশে আয়তনে বৃহত্তম দেশ নাম হলো অস্ট্রেলিয়া এবং ওশেনিয়া মহাদেশে আয়তনে ক্ষুদ্রতম দেশ নাম হলো নাউরু। ওশেনিয়া মহাদেশে আয়তনে ক্ষুদ্রতম দেশ নাম হলো নাউরু। লিখছেন ওশেনিয়া মহাদেশ আয়তনে ক্ষুদ্রতম দেশ নাউরু। বৃহত্তম ক্ষুদ্রতমের পরে এখান থেকে আর যা নিয়ে প্রশ্ন হয়, বৃহত্তম ক্ষুদ্রতমের পরে আর যা নিয়ে প্রশ্ন হয় সেটা হলো এই মহাদেশগুলোর মধ্যে সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দু। সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু। স্যার ইউরোপে কি রাশিয়া পড়ে? বুঝিনি। স্যার ইউরোপে যে মানে রাশিয়া, না এশিয়াতে রাশিয়া রাশিয়া ইউরোপের না? দেশ। রাশিয়া স্যার ইউরোপের দেশ। ইউরোপের স্যার একটা হলো ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশটা কি বললেন? নাউরু। এখন আসেন এই মহাদেশগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু। উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু নাম হলো ডেনালি
আর সর্বনিম্ন বিন্দু নাম হলো ডেথ ভ্যালি। এরপর আসেন দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু। দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু নাম কি? নাম হলো মাউন্ট অ্যাকাঙ্কাগুয়া। মাউন্ট অ্যাকাঙ্কাগুয়া। এবং এইখানের যে সর্বনিম্ন বিন্দু এটার নাম হলো পেনিনসুলা বা পেনিনসুলার ভালডেস। এরপরে আসেন আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু নাম হলো কিলিমানজারো। কিলিমানজারো। এবং আফ্রিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু নাম কি? আফ্রিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু নাম কি? এটার সর্বনিম্ন বিন্দুর নাম হলো লেক আসাল। তারপরে আসেন ইউরোপ মহাদেশের সর্বোচ্চ বিন্দু নাম হলো মাউন্ট এলব্রুস। এবং ইউরোপের সর্বনিম্ন বিন্দু নাম হলো কাস্পিয়ান হ্রদ। ইউরোপের সর্বনিম্ন বিন্দু নাম হলো কাস্পিয়ান হ্রদ। এরপরে এশিয়ার সর্বোচ্চ বিন্দু নাম হলো মাউন্ট এভারেস্ট। এশিয়ার সর্বোচ্চ বিন্দু নাম হলো মাউন্ট এভারেস্ট। আর আর এশিয়ার সর্বনিম্ন বিন্দু নাম হলো ডেড সি। লেক আয়ার না নাম স্যার? হলো জর্ডানে। না, স্যার লেক আয়ার হলো ওশেনিয়ায়। লেক আয়ার হলো ওশেনিয়ার সর্বোচ্চ বিন্দু নাম হলো পুনাক জায়া বা পুঞ্চাক জায়া। পুনাক জায়া বা পুঞ্চাক জায়া এটা হলো এখানকার সর্বোচ্চ বিন্দু। আর এখানকার সর্বনিম্ন বিন্দু নাম হলো লেক আয়ার। লেক আয়ার। এবার আসেন এই মহাদেশগুলোর দীর্ঘতম নদী। এটাই সর্বশেষ লাইনে লিখবেন, এই মহাদেশগুলোর দীর্ঘতম নদী। মহাদেশ ভিত্তিক দীর্ঘতম নদী, এটাও পরীক্ষায় আসে, অনেকবার এসছে। তো প্রথমে হলো আমাদের, হ্যাঁ বলেন। স্যার এই যে বিন্দু বলতে কি বোঝায় স্যার? বিন্দু মানে এই যে ধরেন একটা পর্বতমালা এরকম চলে গেছে, এই পর্বতমালার সবচেয়ে উঁচু জায়গাটাকে বলা হয় সর্বোচ্চ বিন্দু একটা পর্বতমালার। আর সর্বনিম্ন বিন্দু মানে ওই যে মহাদেশের যে টেকটনিক প্লেট, অর্থাৎ যেটুকু জায়গার মধ্যে এই মহাদেশটা, ওর মধ্যে সবচেয়ে নিম্নতম জায়গা যেটা, সেটাকে বলা হয় সর্বনিম্ন বিন্দু। আচ্ছা জি স্যার। স্যার ঘুরতে যাওয়া লাগে তাহলে সুবিধা। এটা খারাপ হয় না, ঘুরতে গেলে খারাপ হয় না। কেমন চাকরিটা পান তারপর খালি ঘুরবেন, কোনো টেনশন নাই। চাকরিটা হয়ে গেলে খালি ঘুরবেন। দীর্ঘতম নদী স্কুল কলেজে বন্ধ কত জানেন? 170 দিন বন্ধ 365 দিনের মধ্যে। ঘুরবেন না কি করবেন? 170 দিন বন্ধ 365 দিনের মধ্যে। স্যার বললে 620 দিন। স্যার 175 যদি টানা বন্ধ পাওয়া যাইতো তাহলে তো ঘুরতে ভালোই হতো। স্যার বললো 620 দিন মানে এক বছর প্রাইমারি হয় কয় দিনে? প্রাইমারিতে স্যার এক বছর হয় কয় দিনে? 365 দিন। 65 দিন। মাথা ঘুরে গেছে। আচ্ছা, আসেন দীর্ঘতম নদী হলো উত্তর আমেরিকার দীর্ঘতম নদী, নাম হলো মিসিসিপি মিসৌরি। স্যার। মিসিসিপি মিসৌরি। এই দিলাম সবাইকে। মিসিসিপি মিসৌরি। এরপর আসেন দীর্ঘতম নদী দক্ষিণ আমেরিকা মহাদেশের, এটার নাম হলো আমাজন নদী। এটা হলো পৃথিবীর সবচেয়ে খরস্রোতা এবং পৃথিবীর সবচেয়ে প্রশস্ততম নদী। পৃথিবীর সবচেয়ে খরস্রোতা এবং পৃথিবীর সবচেয়ে প্রশস্ততম নদী। এরপরে আমাদের আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদী নাম হলো নীল নদ। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী, এটা 11 দেশের মধ্য দিয়ে প্রবাহিত। 11 দেশের মধ্য দিয়ে প্রবাহিত। তারপরে আসেন এই পরের যে নদীটা, ইউরোপের দীর্ঘতম নদী নাম হলো ভলগা। ইউরোপের দীর্ঘতম নদী ভলগা। আর এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং। এইটা অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? নাম হলো ইয়াংসিকিয়াং। আর সর্বশেষ ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী নাম হলো মারে ডার্লিং। নামটা একটু অদ্ভুত হওয়ার কারণে বেশ কয়েকবারই পরীক্ষায় এসছে।
মারে ডার্লিং, বিভিন্ন চাকরির পরীক্ষায় এই নামটা অনেকবার আসছে, নামটা একটু ব্যতিক্রম দেখে। লিখছেন? এবার আসেন, এরপরে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো পৃথিবীর প্রাচীনতম সভ্যতা সমূহ। পৃথিবীর প্রাচীনতম সভ্যতা সমূহ, যেখানে জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণের সহজলভ্যতার কারণে মানুষ সংঘবদ্ধ হয়ে বসবাস করে, এরকম একটা স্থানে যে জীবন আচরণ গড়ে ওঠে সেটাকে বলা হয় সভ্যতা। যেই জীবন আচরণ গড়ে ওঠে সেটাকে বলা হয় সভ্যতা। তো প্রাচীনতম সভ্যতার মধ্যে 1 নম্বর সভ্যতার নাম হলো মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা, এই সভ্যতাটা হলো পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। পৃথিবীর প্রাচীনতম সভ্যতা, এবং এই সভ্যতা গড়ে উঠেছিল ব্যাবিলনে, যেটা হলো বর্তমান ইরাক। বর্তমান ইরাক, এইখানে গড়ে উঠেছিল এই সভ্যতাটা। এই সভ্যতাটা 4 ভাগে বিভক্ত। এই সভ্যতাটা 4 ভাগে বিভক্ত। এটা পৃথিবীর সর্বপ্রাচীন সভ্যতা, নাম হলো মেসোপটেমীয় সভ্যতা। এটা যে 4 ভাগে বিভক্ত, সেই ভাগগুলো হলো 1 নম্বরে সুমেরীয় সভ্যতা, 2 নম্বরে অ্যাসিরীয় সভ্যতা, 3 নম্বরে ব্যাবিলনীয় সভ্যতা, গ ব্যাবিলনীয় সভ্যতা, ঘ ক্যালোডীয় সভ্যতা। ক্যালোডীয় সভ্যতা। এখন আসেন, এই যে আমাদের সভ্যতাগুলো, এই সভ্যতাগুলো সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে, এদের অবদান। আর মেসোপটেমীয় সভ্যতা 2টা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এই নদী 2টার নাম কি? মেসোপটেমীয় শব্দের অর্থ হলো 2 নদীর মধ্যবর্তী অঞ্চল। 2 নদীর মধ্যবর্তী অঞ্চল, এটা হলো মেসোপটেমীয় শব্দের অর্থ। এবং এটা 2 নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। সেই 2 নদীর একটার নাম হলো টাইগ্রিস, আর একটার নাম হলো ইউফ্রেটিস। একটার নাম হলো টাইগ্রিস, একটার নাম হলো ইউফ্রেটিস। এবং টাইগ্রিস মানে হলো দজলা নদী, বাংলায় বলি আমরা। আর ইউফ্রেটিসকে আমরা বাংলায় বলি ফোরাত নদী। 2টা নদী বর্তমান ইরাকে, এই 2 নদীর মাঝখানে গড়ে উঠেছিল এই সভ্যতাটা। এবার আসেন, এই সভ্যতার আন্ডারে যে সভ্যতাগুলো গড়ে ওঠে তার মধ্যে সুমেরীয় সভ্যতা, এর অন্যতম অবদান হলো চাকা আবিষ্কার এবং কিউনিফর্ম নামে একটা লিখন পদ্ধতি আবিষ্কার। কিউনিফর্ম নামে লিখন পদ্ধতি আবিষ্কার করে কারা? উত্তর সুমেরীয়রা। পৃথিবীর প্রথম চাকা আবিষ্কার করে কারা? উত্তর সুমেরীয়রা। এরপরে অ্যাসিরীয় সভ্যতার অবদান। অ্যাসিরীয়রা প্রথম বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে। বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে। পরীক্ষায় প্রশ্ন আসে, বৃত্তকে প্রথম 360 ডিগ্রিতে ভাগ করে। লিখছেন? বৃত্তকে প্রথম 360 ডিগ্রিতে ভাগ করে এবং পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করে। পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে প্রথম ভাগ করে কারা? উত্তর অ্যাসিরীয় সভ্যতার লোকজন। আর ব্যাবিলনীয় সভ্যতা সম্পর্কে লিখবেন, ব্যাবিলনীয় সভ্যতার লোকজন সম্পর্কে লিখবেন যে এরা পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন করে। এটাই পরীক্ষায় প্রশ্ন আসে, পৃথিবীর প্রথম লিখিত আইন চালু করে কারা? উত্তর পৃথিবীর প্রথম লিখিত আইন চালু করে ব্যাবিলনীয় সভ্যতার লোকজন। দেখছেন, পৃথিবীর প্রথম লিখিত আইন প্রচলন করে ব্যাবিলনীয় সভ্যতার লোকজন। আর ক্যালোডীয় সভ্যতার লোকজন, এরা প্রথম সপ্তাহকে 7 দিনে বিভক্ত করে।
সপ্তাহকে 7 দিনে ভাগ করে এবং দিনকে 12 জোড়া ঘন্টায় ভাগ করে। 12 জোড়া ঘন্টায় ভাগ করে। দিনকে প্রথম 12 জোড়া ঘন্টায় ভাগ করে এরা। আর বেবিলনীয় সভ্যতা সম্পর্কে লিখবেন যে বেবিলনীয় সভ্যতার লোকজন এরা পৃথিবীতে প্রথম লিখিত আইন চালু করে। আর এই সভ্যতার স্থপতি ওনার নাম হলো কিং হাম্মুরাবি, এমেরাইট নেতা হাম্মুরাবি। উনি ছিলেন এই সভ্যতার স্থপতি। এই সভ্যতার স্থপতি ছিলেন এমেরাইট নেতা হাম্মুরাবি। এই গেল আমাদের একটা সভ্যতা। ক্লিয়ার হলে সি লিখে দেন, তাহলে আমরা দ্বিতীয় সভ্যতা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় সভ্যতা যেটা আছে, স্যার এই তথ্য শীটে পাবো না? হ্যাঁ শীটে পাবেন, কিন্তু শীটে যেভাবে আছে তার থেকে অনেক গোছানো এবং আরো পিউরিফাইড অবস্থায় আমি এখানে লিখে দিচ্ছি যাতে আপনাদের নোট করতে সুবিধা হয়। এরপর লেকচার শীট তো অবশ্যই পড়বেন। লেকচার শীটে তথ্যগুলো আরো সুন্দর, অনেক বেশি বেশি কিছু লেখা আছে। আমি সংক্ষেপে বিস্তারিত যেটুকু একেবারে না পড়লেই না, জিস্ট অংশটুকু বলতেছি, সাপোর্টিভ অংশ ছাড়া। নেক্সট আসেন পরবর্তী সভ্যতা, নাম হলো গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল ভূমধ্য সাগরকে কেন্দ্র করে। ভূমধ্য সাগরকে কেন্দ্র করে গড়ে ওঠে এই সভ্যতাটা, কেন্দ্র করে গড়ে ওঠে। তো ভূমধ্য সাগর কেন্দ্রিক এই সভ্যতা 2 ভাগে বিভক্ত ছিল। এই সভ্যতাটার ছিল 2টা ভাগ। একটার নাম হলো হেলেনিক সভ্যতা, আরেকটার নাম হলো হেলেনিস্টিক সভ্যতা। একটার নাম হলো হেলেনিক সভ্যতা, আরেকটার নাম হলো হেলেনিস্টিক সভ্যতা। হেলেনিক সভ্যতা গড়ে উঠেছিল প্রাচীন গ্রিসে, আর হেলেনিস্টিক সভ্যতা গড়ে উঠেছিল মিশরে। মিশরের আলেকজান্দ্রিয়া নগরীতে। মিশরের আলেকজান্দ্রিয়া নগরীতে। আলেকজান্দ্রিয়া নগরীতে। একটা হলো হেলেনিক, একটা হলো হেলেনিস্টিক সভ্যতা। একটা গ্রিসে, একটা মিশরের আলেকজান্দ্রিয়ায়, দুইখানে 2 সভ্যতা গড়ে ওঠে। আর এই গ্রিক সভ্যতাকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার। এটা পরীক্ষায় প্রশ্ন আসে, গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন সভ্যতাকে? উত্তর, গ্রিক সভ্যতাকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার। আমি যেভাবে লিখে দিচ্ছি এইভাবে নোট খাতা থেকে যদি পড়েন আপনার কাছে জাস্ট জিনিসটা একেবারে পানির মতো ইজি লাগবে। আর বই থেকে অনেকবার পড়ার পরে দেখবেন যে এলোমেলো প্যাচ লেগে যাচ্ছে একটা আরেকটার সাথে, এরকম হইতে পারে। এখানে আশা করি এরকম হবে না। ওকে। এই গ্রিক সভ্যতার মধ্যে অন্যতম অবদান হলো এদের মধ্যে প্রথম মহাকাব্য রচনা করা হয়। এখান থেকেই প্রথম আসে মহাকাব্য, ইলিয়াড এবং ওডিসি। ইলিয়াড এবং ওডিসি এই 2টা রচনা করেন হোমার, মহাকবি হোমার। ইলিয়াড এবং ওডিসি এই নামে 2টা মহাকাব্য রচনা করেন। পিছনে আরেকটা তথ্য একটু অ্যাড করে দেন, সেটা হলো এই ক্যালোডীয় সভ্যতার অধীনে গড়ে উঠেছিল ব্যাবিলনের শূন্যোদ্যান। ব্যাবিলনের শূন্যোদ্যান এটা কোথায় গড়ে উঠেছিল? ক্যালোডীয় সভ্যতার অধীনে, এবং এটা নির্মাণ করেন সম্রাট নেবুচাঁদনেজার। এটাও অনেক পরীক্ষায় আসছে যে ব্যাবিলনের শূন্যোদ্যান নির্মাণ করেন কে? এই শূন্যোদ্যান মানে হলো শূন্যে উদ্যান বা বাগান গঠন করে আর কি, নির্মাণ করে। এটা ব্যাবিলনের শূন্যোদ্যান নির্মাণ করেন সম্রাট নেবুচাঁদনেজার। ব্যাবিলনের শূন্যোদ্যান নির্মাণ করেন সম্রাট নেবুচাঁদনেজার। ওকে। তো নেক্সট আসেন, এখান থেকে আরেকটা সভ্যতার নাম লিখে দিই, সেটা হলো সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা এটা হলো ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা। এটা হলো ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা।
এই সভ্যতা আবিষ্কার হয় 1921 সালে। এই সভ্যতা আবিষ্কার হয় 1921 সালে এবং এটার সাথে জড়িত যে নাম বাঙালি, তার নাম হলো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবং সিন্ধু সভ্যতা এর 2টি নগরী পাওয়া গেছে নিদর্শন হিসেবে। একটার নাম হলো হরপ্পা, আর একটার নাম হলো মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো। একটার নাম হলো হরপ্পা, একটার নাম হলো মহেঞ্জোদারো। দেখছেন? আর এখান থেকে 2টা সভ্যতার জাস্ট নাম জেনে রাখবেন, সেগুলো মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা, এই সভ্যতা গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে। নীল নদকে কেন্দ্র করে গড়ে ওঠে। এদের অন্যতম আবিষ্কার হলো এরা হায়ারোগ্লিফিক্স নামে চিত্রভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল। পরীক্ষায় প্রশ্ন আসে হায়ারোগ্লিফিক্স নামে চিত্রভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল কোন সভ্যতার লোকজন? চিত্রভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করে কারা? উত্তর মিশরীয় সভ্যতার লোকজন। এবং এদের এইখানে পাওয়া গেছে তুতেনখামেনের সমাধি। তুতেনখামেনের সমাধি। তুতেনখামেন কে? তুতেনখামেন ছিল ফারাও সম্রাট, আমরা যাকে ফেরাউন বলি। আর এরা পৃথিবীর প্রথম লিখন পদ্ধতি চালু করে। লিখন মানে লিখন পদ্ধতি না, ওই কাগজ আবিষ্কার করে আর কি। কাগজ আবিষ্কার করে। এর আগেও লেখা হতো, সেটা হলো পাথর টাথর অন্য কিছুতে। আর ওরা প্রথম কাগজ আবিষ্কার করে, এটা হলো প্যাপিরাস নামে একটা গাছের বাকল ছিল। এই প্যাপিরাস গাছের বাকলে ওরা প্রথম লিখে লেখার প্রচলন শুরু করে, কাগজের সিস্টেমটা। আর এছাড়া 2টা সভ্যতা, একটা হলো ফিনিশীয় সভ্যতা। ফিনিশীয় সভ্যতা, এই সভ্যতা কোথায় আবিষ্কৃত হয়? এই সভ্যতাটা গড়ে উঠেছিল ভূমধ্য সাগরকে কেন্দ্র করে। ভূমধ্য সাগর কেন্দ্রিক সভ্যতা। এবং এই সভ্যতার অন্যতম নিদর্শন, এরা হলো জাহাজ নির্মাণ, কৃষি এবং বাণিজ্যে দক্ষ ছিল এই সভ্যতার লোকজন। জাহাজ নির্মাণ, কৃষি এবং বাণিজ্যে দক্ষ ছিল এই সভ্যতার লোকজন। জাহাজ নির্মাণ, কৃষি এবং বাণিজ্যে দক্ষ ছিল। ফিনিশীয় সভ্যতার পরে আরেকটা সভ্যতার নাম লিখবেন, মায়া সভ্যতা। পরীক্ষায় প্রশ্ন আসছিল মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে কোথায়? উত্তর মেক্সিকোতে মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায়। আর ইনকা সভ্যতার নিদর্শন কোনটি? উত্তর ইনকা সভ্যতার নিদর্শন হলো পেরুর মাচু পিচু। ইনকা সভ্যতার নিদর্শন কোনটি? উত্তর নিদর্শন হলো পেরুর মাচু পিচু। মাচু পিচু জিনিসটা কি? মাচু পিচু হলো পাহাড় কেটে পাহাড়ের গায়ে গোল গোল করে সিঁড়ির মতো করে ওইখানে ওরা বসবাস করত। এই যে নিদর্শনটা দিনকে 12 জোড়া ঘন্টায় ভাগ করে, অর্থাৎ একটা দিনে মোট 1 জোড়া ঘন্টা, মানে কি 2 ঘন্টা, এরকম 12 জোড়া ঘন্টায় একটা দিনকে ভাগ করছে প্রথম কারা? এইটার কথা লিখছি এখানে, যে একটা দিনকে প্রথম 12 জোড়া ঘন্টায় বিভক্ত করছিল ওরা। লিখছেন? এইটুকুই। এটাই হলো আমাদের পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। এরপরে মহাদেশ পরিচিতি যা তাও লিখে দিয়েছি। এরপরে আছে কি জানেন? এরপরে আছে মহাদেশ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। এরপরে আছে মহাদেশ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। এই যে দেখেন, সিলেবাস আলোচনা, বিশ্ব মানচিত্রের ধারণা, প্রাচীন সভ্যতা সমূহ, মহাদেশ পরিচিতি, এশিয়া ও ইউরোপ। আমি ছবি আঁকতে চেয়েছিলাম, আজকে যেহেতু আর সময় নেই, আজকে আর কিছুই হবে না।
ছবিটা নেক্সট ক্লাসে আমি একে বুঝাবো, আপনারা শুধু একটু মনে করাই দিন, আমরা ওই ব্যাচ, কারণ প্রতিদিন অনেক ব্যাচের ক্লাস থাকে, আমি তো শিওর মনে থাকে না। তো এখানে যতটুকু ছিল আমরা আলোচনা করেছি সবই, মোটামুটি চেষ্টা করেছি। তো তারপরে যেটা আছে যে এই মহাদেশগুলোর কিছু আলোচনা আছে এখানে, যে কোন মহাদেশে কি আছে কি নেই এগুলো আপনারা রিডিং করবেন, এবং আমি ছবি এঁকে বিস্তারিত ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। ওকে।